গুড মর্নিং এভরিবডি। সকলকেই অনেক অনেক স্বাগত আমাদের ইউটিউব চ্যানেল বিএমস ইংলিশ টিউটোরিয়াল হোমের আরও একটি নতুন ভিডিওতে। আজকে আমাদের টপিক অফ ডিসকাশন আর শেক্সপিয়ারিয়ান সনেট সনেট 73। উইলিয়াম শেক্সপিয়ারের লেখা অসামান্য একটি কবিতা আজকে আমি আলোচনা করতে চলেছি। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের সকলের কাছে এই রিকোয়েস্ট রইল। তো সনেট 73 ডিসকাশনের পূর্বে আমরা সনেট সম্বন্ধে দু এক কথা জেনে নেব। এই বিষয়টা তোমাদের প্রয়োজন না মনে হলে তোমরা স্কিপ করে যেতে পারো। তো ফার্স্ট অফ অল যে ব্যাপারটা আসছে সেটা হচ্ছে সনেট। সনেট কী তো এটা আমাদের জানা দরকার। সনেট ইজ এ পোয়েটিক ফর্ম অফ লিটারেচার। তো একটা কবিতার ধরন নাকি সনেট হচ্ছে একটা চতুর্দশপদী কবিতা, অর্থাৎ 14 লাইন বিশিষ্ট একটি কবিতা, যার প্রথম উদ্ভব ঘটেছিল মিডিয়েভাল ইটালিতে, অর্থাৎ মধ্যযুগীয় ইতালিতে এর প্রথম আবির্ভাব ঘটে। এই সনেট শব্দটি ইটালিয়ান একটা ওয়ার্ড সনেটো থেকে সৃষ্টি হয়েছে। ইতালিয়ান কবি ফ্রান্সিসকো পেত্রাককে আমরা ফাদার অফ সনেট হিসাবে বিবেচনা করি, অর্থাৎ সনেটের জনক তিনি। 14 লাইনের এই যে সনেট, সেটাকে তিনি দুটি পর্যায়ে ভাগ করেছিলেন। প্রথম 8 লাইন বা প্রথম যে 8টি চরণ, সেটাকে যে স্তবক বলছি সেটাকে বলা হতো অক্টেভ, অর্থাৎ 8 থেকে এসছে অক্টেভ। এবং পরবর্তী যে 6 লাইন যে স্তবকটা, সেটাকে তিনি সেস্টেট বা শতক নাম দিয়েছিলেন। তো সনেট 14 লাইন কবিতাটিকে দুটি ভাগে ভাগ করা হয়েছিল, অক্টেভ এবং সেস্টেটে। তো অক্টেভে কী থাকতো না, সনেটের যে মূলত সনেটের যে ভাবের প্রবর্তনা থাকতো অক্টেভে, এবং সেস্টেটে কী থাকতো, ভাবের পরিণতি। তো এবার আসা যাক সনেটের বিষয়বস্তু, অর্থাৎ কোন কোন জিনিসগুলোর উপর নিয়ে সনেট লেখা হতো। ন্যাচারালি সনেট বিভিন্ন বিষয়ের উপর লেখা হয়ে থাকে, যেমন লাভ, বিউটি, টাইম অ্যান্ড মোরালিটি। কখনো কখনো দেখা যায় যে ঈর্ষা বা জেলাসির উপরও লেখা হয়েছে। ইনফিডিলিটি অর্থাৎ বিশ্বাসঘাতকতা, অ্যান্ড দ্য কনফ্লিক্ট বিটুইন লাভ অ্যান্ড লাস্ট, ভালোবাসা এবং যে লাস্টের মধ্যে যে দ্বন্দ্বটা, সে বিষয় নিয়ে সনেট কিন্তু লেখা হয়েছে। তো এই হলো সনেটের ধারণা। আমাদের গ্রেট পোয়েট উইলিয়াম শেক্সপিয়ার কী করলেন, তার একটা সনেটের ফর্ম তিনি দিলেন। উইলিয়াম শেক্সপিয়ার যে প্রচলিত সনেটের ধারাটা, অর্থাৎ যে স্ট্রাকচারটা তিনি অনুসরণ করলেন না, ওই যে অক্টেভ আর সেস্টেট, এই ধারাটা তিনি অনুসরণ না করে তিনি কী করলেন, 3 কোয়াট্রেন অ্যান্ড এ রাইমিং কাপলেট, তিনি 4 লাইন বিশিষ্ট, অর্থাৎ কোয়াট্রেন কথার অর্থ হচ্ছে 4 লাইনের, তিনি একটা করে স্তবক করলেন, সেটাকে বলা হচ্ছে কোয়াট্রেন। 3টি কোয়াট্রেন করলেন, অর্থাৎ 3 4 12, এবং শেষে একটা রাইমিং কাপলেট দিলেন। অর্থাৎ শেক্সপিয়ারিয়ান সনেটস কনসিস্ট অফ 3 কোয়াট্রেন্স অ্যান্ড এ রাইমিং কাপলেট। সনেটের বিষয়বস্তু, শেক্সপিয়ারিয়ান সনেটের কিন্তু বিষয়বস্তু ওই একই রকম, লাভ, বিউটি, টাইম অ্যান্ড মোরালিটি। তো এই বিষয়গুলোর ওপর তিনি সনেট লিখেছেন। শেক্সপিয়ার 154টা সনেট লিখেছিলেন, তার মধ্যে 73 যেটা রয়েছে তোমাদের, 73টা একটা প্রোফাউন্ড বলা যেতে পারে, মানে সবচেয়ে একটা সম্পূর্ণ আলাদা। শেক্সপিয়ারিয়ান যে সনেটের মধ্যে কিসের তিনি সেলিব্রেশন করেছেন, প্রোফাউন্ড পোয়েম আমরা বলছি, সেখানে তিনি লাভ, টাইম, প্যাসেজ অফ টাইম, এজিং, এই সমস্ত নিয়ে কিন্তু করেছেন, মানে অর্থাৎ সনেটগুলো লিখেছেন। থিমেটিক্যালি তিনি যে বার্ধক্য, অর্থাৎ এজিং, মডালিটি এবং প্যাসেজ অফ টাইম, অতিবাহিত হয়ে যাওয়া যে সময়ের উপর আলোকপাত করেছেন। আর সনেট 73টা মেনলি কী করছে, অ্যাসোসিয়েটেড উইথ এজিং, যেটা হচ্ছে বার্ধক্যের সঙ্গে সম্পর্কিত। সেখানে কী করলেন, ওয়ের দ্য পোয়েট ইউজেস পাওয়ারফুল ইমেজারি অ্যান্ড মেটাফোর্স, এখানে তিনি ইমেজারি এবং মেটাফোর ব্যবহার করেছেন। তো ইমেজারি আর মেটাফোরটা কি, ইমেজারি কথার অর্থ হচ্ছে উপমা, এবং মেটাফোরটাকে আমরা বলছি রূপক। তো এবার আমরা চলে আসবো আমাদের একেবারে কবিতায়, অর্থাৎ সনেট 73।
আমরা প্রত্যেকটি লাইন খুব ভালোভাবে পড়ব, ওয়ার্ড মিনিংগুলো জানবো এবং এ সম্বন্ধে আমরা কিছু এক্সপ্লেনেশনও নিয়ে আলোচনা করব বা এক্সপ্লেন করব। দ্যাট টাইম অফ ইয়ার thou mayest in me behold. দ্যাট টাইম অফ ইয়ার, বছরের সেই সময়টা বা সেই সময়, দাও মেস্ট ইন মি বিহোল্ড। দাও এই কথার অর্থটি হচ্ছে ইউ, এটাকে বলা হয় আর্কিক স্পেলিং। তো আগে পোয়েট্রির ক্ষেত্রে ব্যবহার করা হতো, এখন কিন্তু করা হয় না। দাও মেস্ট ইন মি বিহোল্ড, তুমি আমার মধ্যে দেখতে পাবে। তো মেস্ট কথার অর্থ হচ্ছে মে থেকে কিন্তু এই শব্দটা এসছে, আর বিহোল্ড মানে কথার অর্থ হচ্ছে দেখা। বছরের সেই সময় তুমি আমার মধ্যে দেখতে পাবে। কি দেখতে পাবে? when yellow leaves না or none or few do hang, যখন হলুদ পাতাগুলি কোনোটি বা একটিও না বা কয়েকটি আপন দোজ বোজ হুইচ সেক এগেনস্ট দ্য কোল্ড, ডালগুলির ওপর ঝুলে থাকে, যে ডালগুলি ঠান্ডায় কাঁপতে থাকে। হুইচ সেক্স এগেনস্ট দ্য কোল্ড। নেক্সট লাইন, বেয়ার উইন্ড চিয়ার্স ওয়ার লেট দ্য সুইট বার্ড স্যাং। ফাঁকা ছন্ন ছাড়া, বেয়ার কথার অর্থ হচ্ছে ফাঁকা, রুইন্ড অর্থাৎ ধ্বংসপ্রাপ্ত বা ছন্ন ছাড়া বলতে পারি, চিয়ার্স হচ্ছে গায়ক দল। চিয়ার্স ওয়ার লেট দ্য সুইট বার্ড সং, যেখানে অনতিকাল পূর্বে মিষ্টি সুরে পাখিরা গান গাইতো। তো এই হলো ফার্স্ট কোয়াট্রেন অর্থাৎ প্রথম 4 লাইন। এই 4 লাইনে যদি বিষয়বস্তুটাকে সাম আপ করা যায়, সাম আপ করলে কী দাঁড়ায় না, এখানে কবি উইলিয়াম শেক্সপিয়ার লেট অটম সিজনকে মেটাফোর হিসাবে ব্যবহার করেছেন। লেট অটম বলতে কেন বলা হচ্ছে? একেবারে শরতের শেষ সময়টা। শরৎ কিসের ঋতু? শরৎ ইজ এ সিজন অফ মিলো ফ্রুটফুলনেস, একটা পরিপক্কতার সিজন কিন্তু শরৎ বা অটম। কিন্তু লেট অটম অর্থাৎ অটমের শেষে, অর্থাৎ শেষে কি দেখা যায়? সমস্ত কিছু একটা বেয়ারনেস থাকে, শূন্যতা থাকে, আর সমস্ত ফসল কাটা হয়ে যায়, এরকম একটা ব্যাপার থাকে, যে কারণে গাছের পাতাগুলো দু একটা ঝুলে আছে, অর্থাৎ পাতা ঝরে যায়। লেট অটম ইজ এ টাইম, লেট অটম হচ্ছে এমন একটা সময় হোয়েন লিভস হ্যাভ আইদার ফলেন অর আর ক্লিনজিং উইকলি ফ্রম ইটস ব্রাঞ্চেস, পাতা হয় ঝরে গেছে অথবা দুর্বলভাবে গাছের ডাল থেকে ঝুলছে। কবি লেট অটমের উপমা অর্থাৎ ইমেজারির মধ্য দিয়ে আমাদের যে নেচার অর্থাৎ প্রকৃতির মধ্যে ডেজোলেশন ও বেয়ারনেস, একটা শূন্যতার যে সৃষ্টি হয় সেটিকে বোঝাতে চেয়েছেন। কেন কি শরতের শেষে কি হয় না, শীতের আবির্ভাব ঘটে। কবিতার মধ্যে যে তিনি এই যে বুঝিয়েছেন ইয়েলো লিভস, এটা কিসের সিম্বলিজম? এটা সংকেত দিচ্ছে দ্য ফাইনাল স্টেজ অফ লাইফ, জীবনের একেবারে শেষ পর্যায়, যে যেগুলি গাছের শাখায় ঝুলে আছে কীরকম অবস্থায়? বিফোর ইনএভিটেবলি ফলিং, অপরিহার্যতা এটা আছে, তাদের অবশ্যম্ভাবীভাবে তারা ঝরে পড়বে। আর যদি নেক্সট এটা আমরা দেখি বেয়ার উইন্ড চেয়ার, এটার দিকে যদি লক্ষ্য করি, বেয়ার উইন্ড চেয়ার বলতে বোঝানো হয়েছে এই ফ্রেজটার দ্বারা কি না, ইট সাজেস্ট দ্য এমটি সেলস অফ এ স্ট্রাকচার, মানে কোনো জিনিসের একটা খালি বা খোলকটা কথা বোঝানো হয়েছে, যেটা দ্যাট ওয়ান্স ওয়্যার ফিল্ড উইথ লাইফ অ্যান্ড ভাইব্রেন্সি, যেটা প্রাণবন্ত ছিল এক সময়, প্রাণে পরিপূর্ণ ছিল, প্রাণবন্ত ছিল। মাচ লাইক দ্য পোয়েটস বডি, ঠিক কবির মতো, কবির শরীরের মতো। আগে তার মানে শরীরে বা তার জীবনে একটা প্রাণবন্ত ভাব ছিল, কিন্তু এখন সেটা নেই, এখন একটা ফাঁকা এমটি সেল হয়ে গেছে। হুইচ হ্যাজ নাও বিকাম এজড অ্যান্ড ওর্ন, যা এখন জীর্ণ শীর্ণ। আর একটা বিষয় কি, এই ফার্স্ট কোয়ার্টারের মধ্যে অটোমনাল যে লেট অটম যে সিজনটা একটা ট্রানজিশনাল একটা টাইম বা পিরিয়ড বলতে পারি, একটা যুগসন্ধিক্ষণ কাকে বলা হচ্ছে? কারণ সেই সময়টা শরৎ শেষ হবে এবং তারপরে কি আসবে? শীত নেমে আসবে। ঠিক একই রকমভাবে সিমিলারলি যদি আমরা বলতে পারি, কবিতার জীবনের শেষ স্তরে এসে পৌঁছেছেন, শরতের শেষের মতোই, আর কি অপরিহার্যভাবে তার জীবনে শীত নেমে আসবে।
অর্থাৎ শরতের শেষে যেমন প্রকৃতিতে শীত নেমে আসবে, সেরকমভাবে কবির জীবনেও কিন্তু মৃত্যু অবশ্যম্ভাবী, অর্থাৎ মৃত্যু নেমে আসবে। এই কোয়ার্টারের শেষে আরেকটা কী আছে, যদি এইখানটা দেখি, দ্য সুইট বার্ড স্যাং, এই যে ফ্রেজটা দ্বারা এটাও কিন্তু একটা সাংকেতিক রূপ, একটা সিম্বলিজম এখানে একটা রয়েছে, একটা বৈপরীত্য, একটা কন্ট্রাস্ট সৃষ্টি করেছেন কিসের, অতীত এবং বর্তমান সময়ের। যে গাছের শাখায় একদা কী হতো, মিষ্টি সুরে পাখিরা গান গাইতো, হোয়ার লেট দ্য সুইট বার্ড স্যাং, মানে যে গাছের শাখায় একদা মিষ্টি সুরে পাখি গান গাইতো, সেখানে আজ কি শূন্যতা, বিষণ্ণতা, হুইচ ইজ এ সেন্স অফ লস অ্যান্ড ডিকে, যেটা কিসের নির্দেশ করছে, যা জীবনের ক্ষয় এবং ক্ষতিকেই নির্দেশ করছে। চলে আসবো আমরা নেক্সট কোয়ার্ট্রেনে। ইন মি দাউ সিস্ট দ্য টুইলাইট অফ সাচ ডে, তুমি আমার মধ্যে এমন দিনের গোধূলি দেখতে পাবে। তো সিস্ট এটাও সেই ওই রকম আর্কিক স্পেলিং, টুইলাইট অর্থাৎ গোধূলি বেলা, তুমি আমার মধ্যে এমন দিনের গোধূলি দেখতে পাবে, অ্যাজ আফটার সানসেট ফেড ইন দ্য ওয়েস্ট, যেমন বা যখন সূর্যাস্তের পর স্বর্ণালী আভাগুলো পশ্চিমাকাশে বা পশ্চিমে ম্লান হয়ে আসে। হুইচ বাই অ্যান্ড বাই ব্ল্যাক নাইট ডোথ টেক অ্যাওয়ে, ধীরে ধীরে কী হবে, দ্য ব্ল্যাক নাইট অর্থাৎ কালো রাত্রি, টেক অ্যাওয়ে সেটাকে সরিয়ে নিয়ে যাবে, অর্থাৎ গ্রাস করে নেবে বা কেড়ে নেবে সেই আভাটাকে। ডেথ সেকেন্ড সেলফ, মৃত্যুর দ্বিতীয় সত্তা, দ্যাট সিলস আপ অল ইন রেস্ট, যা সব কিছুকে বিশ্রামে আবদ্ধ করবে বা আটকে রাখবে। তো এই যে 4 লাইন সেকেন্ড কোয়ার্ট্রেনটা, এখানে কবির কি বিষয়বস্তু, কবির বিষয়বস্তু না, কবি কি বোঝাতে চেয়েছেন, যদি আমরা একটু ভালোভাবে পর্যালোচনা করি তো দেখি, টুইলাইট অর্থাৎ যে গোধূলি বেলাটা, সেটাকেও তিনি কিন্তু মেটাফোর হিসাবে ইউজ করেছেন, দ্য ফেডিং লাইট অফ দ্য ডে, যে দিনের বিবর্ণ আলো বা মৃদু হয়ে আসা আলো, আর কি যা কী করে, যা রাত্রির আগমনের বার্তা দেয়, দ্যাট হার্ডলস দ্য কামিং অফ নাইট, যেটা রাত্রির আগমনের বার্তা দেয়। টুইলাইট ইজ এ ট্রানজিশনাল টাইম, এটাও কিন্তু একটা যুগ সন্ধিক্ষণ, একটা সন্ধিক্ষণ সময়, যুগ সন্ধিক্ষণ বলবো না, দিন এবং রাত্রির যে সন্ধিক্ষণ সেইটাকেই আমরা বলি টুইলাইট, অর্থাৎ দিনের শেষ এবং সন্ধ্যা বা রাত্রির শুরু। বিটুইন ডে অ্যান্ড নাইট হুইচ রিপ্রেজেন্ট ফাইনাল ইয়ার অফ লাইফ, এখানে কবি কিন্তু তার জীবনের শেষ বছর বা সময়কেও বোঝাতে চেয়েছেন, গোধূলিকে তার জীবনের শেষ বছরের সঙ্গে তুলনা করেছেন। হোয়ার দ্য ব্রাইটনেস অফ ইউথ হ্যাজ অলরেডি ফেডেড, যেখানে কী হচ্ছে, দ্য ব্রাইটনেস অফ ইউথ, কবির যে তারুণ্য বা যে যৌবনের উজ্জ্বলতা, সেটা কী হচ্ছে, হ্যাজ অলরেডি ফেডেড, বিবর্ণ হয়ে গেছে, যৌবন তার চলে গেছে, তারুণ্য চলে গেছে, লিভিং অনলি এ ডিম গ্লো, তার মধ্যে শুধু একটা মৃদু আলো রয়েছে, বিফোর টোটাল ডার্কনেস, দ্যাট ইজ ডেথ, অর্থাৎ মানে দিনের যখন গোধূলি বেলায় দিনের আলো মৃদু হয়ে আসে, মানে সন্ধ্যা গ্রাস করে নেবে, তো দিন প্রায় শেষ সমাপ্তির পথে, সন্ধ্যা আসছে, তো কবি তার তারুণ্য একেবারে ফেডেড হয়ে গেছে, আর একমাত্র ড্রিমভাবে একটা আলো দেখা দিচ্ছে বিফোর টোটাল ডার্কনেস, সম্পূর্ণভাবে অন্ধকার নেমে আসার আগে, অর্থাৎ কবির জীবনে মৃত্যু নেমে আসার আগে। আর এখানে যে বলা হয়েছে ব্ল্যাক নাইট কি পার্সোনিফাইড করা হয়েছে, এই যে ব্ল্যাক নাইট কি পার্সোনিফাই করা হয়েছে, অ্যাজ ডেথ সেকেন্ড সেলফ, মৃত্যুর একটা দ্বিতীয় সত্তা, যা অপরিহার্যভাবে সব কিছু সমাপ্তি ঘটাবে, দ্যাট সেলস আপ অল ইন রেস্ট, অপরিহার্যভাবে সব কিছু সমাপ্তি ঘটাবে কবির কাছে, সেটা কিন্তু একটা শান্তিপূর্ণ মৃত্যুটি জীবনের সমস্ত কিছুর অবসান, আর সেখানে হচ্ছে চিরশান্তি। চলে আসবো আমরা থার্ড কোয়ার্ট্রেনটা কি আছে, ইন মি দাউ সিস্ট দ্য গ্লোয়িং অফ সাচ ফায়ার, তুমি আমার মধ্যে তুমি এমন আগুনের ঝলকানি দেখতে পাবে, গ্লোয়িং বা দ্রুতি দেখতে পাবে, দ্যাট অন দ্য অ্যাসেস অফ হিজ ইউথ ডোথ লাই, যা তার যৌবনের ছাইয়ের ওপর শুয়ে আছে, দ্যাট অন দ্য অ্যাসেস অফ হিজ ইউথ দ্যাট ডোথ লাই, অ্যাজ দ্য ডেথ
বেড হোয়ার অন ইট মাস্ট এক্সপায়ার, মৃত্যু শয্যার মতো যেখানে তাকে অবশ্যই শেষ হতে হবে। ইট মাস্ট এক্সপায়ার। কনজিউমড উইথ দ্যাট হুইচ ইট ওয়াজ নারিশড বাই, যার দ্বারা সে পুষ্ট হয়েছিল তা দিয়েই গ্রাস করবে। এটা কীরকম ব্যাপারটা না, থার্ড কোয়ার্টারে পোয়েট উইলিয়াম শেক্সপিয়ার নিভে যাওয়া আগুনকে অর্থাৎ দ্য ডাইং ফায়ারকে একটা মেটাফোর হিসাবে ব্যবহার করেছেন বা রূপক হিসাবে দেখিয়েছেন। কেন কি, দ্য ফায়ার ওয়াজ ব্লেজিং উইথ দ্য এনার্জি অফ ইউথ, যে আগুন একদা তার যৌবনের দ্যুতিময় শিখা নিয়ে প্রজ্বলিত ছিল, তা আজ ক্ষীণ শিখায় নিভে যাওয়ার অপেক্ষা। এই যে রয়েছে দ্যাট দ্যাট অন দ্য অ্যাসেস অফ দ্য ইউথ ডোথ লাই, এটাতে বোঝানো হয়েছে, অর্থাৎ এই সব লাইনটির দ্বারা বোঝানো হয়েছে যে সেটা নিভে যাওয়ার অপেক্ষা, মানে ছাইয়ের উপর শুয়ে আছে। কনজিউম দ্যাট উইথ হুইচ ইট ওয়াজ নারিশড বাই, ডেথ বেড, আচ্ছা, অ্যাজ দ্য ডেথ বেড হোয়ার অন ইট মাস্ট এক্সপায়ার, কনজিউম উইথ দ্যাট হুইচ ইট ওয়াজ নারিশড বাই। ডেথ বেড বা মৃত্যুসজ্জার উপমা নির্দেশ করছে কি না, আগুন তার শেষ মুহূর্তে পৌঁছেছে, ওই যে আগে যে নিভে যাওয়ার আগে পর্যন্ত। আগুন কিসের প্রতীক? আগুন জেনারেলি প্যাশন, এনার্জি এবং লাইফকে রিপ্রেজেন্ট করে, ঠিক আছে। সেখানে হচ্ছে একটা উদ্যমতা, ভাবাবেগ, প্রাণবন্ততা বা জীবন, সেটাকে কিন্তু রিপ্রেজেন্ট করে। কিন্তু এখানে কবি কিসের, কোন আগুনের কথা বলেছে? ডাইং ফায়ার, অর্থাৎ নিভে যাওয়া আগুনের কথা বলেছেন। তো নেক্সট এবার যেটা থাকছে আমাদের লাস্ট দু লাইন, দিস দাও পারসিভড হুইচ মেক্স দাই লাভ মোর স্ট্রং, দিস দাও পারসিভড হুইচ মেক্স দাই লাভ মোর, তুমি এটা উপলব্ধি করবে। দিস দাও, দাও অর্থাৎ ইউ, তুমি এটা উপলব্ধি করবে। কি উপলব্ধি করবে? পারসিস্ট কথার অর্থ হচ্ছে, পারসিভড কথা হচ্ছে উপলব্ধি করা। তুমি উপলব্ধি করবে যা তোমার ভালোবাসাকে আরও, হুইচ মেক্স দাই লাভ মোর স্ট্রং, যা তোমার ভালোবাসাকে আরও শক্তিশালী করে তোলে। টু লাভ দ্যাট ওয়েল হুইচ দাও মাস্ট লিভ এরি লং, টু লাভ দ্যাট ওয়েল হুইচ দাও মাস্ট লিভ এরি লং, সেই ভালোবাসা যা তোমাকে অনেক আগেই ছেড়ে যেতে হবে। এই দুটি লাইনের হচ্ছে বিষয়বস্তু। তো এই হচ্ছে রাইমিং কাপলেট অর্থাৎ কনক্লুডিং লাইন। কবিতাটির এই যে কনক্লুডিং লাইন দুটি বা যে রাইমিং কাপলেট দুটির দ্বারা কবি কিসের কথা বলেছেন? এর মধ্য দিয়ে কবি বুঝিয়েছেন মৃত্যুর, বার্ধক্য এবং মৃত্যুর একটা ধ্যানের যে রেজলিউশন। কবি সরাসরি এখানে তার প্রিয়জনকে সম্বোধন করেছেন, অর্থাৎ এখানে যে কবিতাটি সম্বোধন করার উদ্দেশ্য করা হয়েছে একটা ফেয়ার ইউথ, মানে তাকে সরাসরি সম্বোধন করেছেন এবং জীবনের যে ক্ষণস্থায়িতা সেই সম্পর্কে তিনি পরামর্শ দিচ্ছেন কি সচেতনতার, নাকি জীবনের বার্ধক্য বা শেষ পর্যায়ে প্রেমকে আরও শক্তিশালী করে তোলে। এটা একটা কীরকম ব্যাপার, একটা খুবই টাচি, একটা মর্মস্পর্শী ব্যাপার কবি উল্লেখ করেছেন, যে কি না সীমিত সময় যখন সীমিত হয়ে আসে, অ্যাট দ্য লাস্ট ফেজ অফ হিউম্যান লাইফ আর কি, যদি তার জীবনে একটা সীমিত হয়ে আসে সময়, তখন কী হয়, প্রেম আরও বেশি অর্থপূর্ণ হয়ে ওঠে। ইটস বিকেম মোর মিনিংফুল, লাভ বিকেমস মোর মিনিংফুল, সেই সময় আরও বেশি অর্থপূর্ণ হয়ে ওঠে। কারণ কি, মৃত্যুর যে অনিবার্যতাটা, দ্য ইনএবিলিটি অফ ডেথ, মৃত্যুর যে অনিবার্যতা, যে অবশ্যম্ভাবিতা, জীবন এবং ভালোবাসার মুহূর্তগুলিকে কিন্তু আরও বেশি মূল্যবান করে তোলে। এভাবেই কবি কী করলেন, তার কবিতায় যে একটা এজিং যে বিষয়টা, অর্থাৎ বার্ধক্যের যে ব্যাপার একটা ছিল, সেটার একটা নিদর্শন প্রতিফলন থেকে, সেখান থেকে তিনি কী করলেন, মৃত্যুর মুখেও সহ্য করে যে ভালোবাসা, তাকে উদযাপিত করেছেন, অর্থাৎ দ্য পাওয়ার অফ লাভ, মানে ভালোবাসার যে একটা অসীম ক্ষমতা, সেটাকে তিনি তুলে ধরেছেন। তো এই ছিল আজকে আমাদের কবিতার বিষয়বস্তু বা আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু।
আলোচনাটি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তো অবশ্যই একটি লাইক করে দিও। যারা চ্যানেলে নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকে আর অবশ্যই বেল আইকনটা অন করে দিও সবার আগে নতুন ভিডিওর নোটিফিকেশনের জন্য। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে ধন্যবাদ। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। সকলেই ভালো থেকো, সুস্থ থেকো।